হ্যালো স্টুডেন্ট। তো আজকে হচ্ছে আমাদের একদম 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 লাস্ট টপিক, লাস্ট। এরপরে মানে একটু আমারও আরাম, তোমাদেরও আরাম। এতদিন ধরে আমরা ক্লাস 10 পড়া করছি, তো এখান থেকে আমরা অবশেষে অবসর পাবো। এখনো পাইনি। লাস্ট টপিকটা কি দেখো, বড় করে হেডিং দেওয়া আছে, জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। অনেক তো ক্ষতি করলাম, মানে করেও যাব। সংরক্ষণ জেনে যে আমরা তার সংরক্ষণ করব তা কিন্তু নয়, ক্ষতিই করব। তাও জাস্ট নলেজ এবং ফর এক্সাম আমাদেরকে একটু জানতে হবে। তো এই হচ্ছে আমাদের জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। এটা আমরা কিভাবে করব, কিরকম কিরকম প্রসেস আছে, চলো আমরা দেখব। জীববৈচিত্র্যের গুরুত্ব। ফার্স্টে গুরুত্ব কি, জীববৈচিত্র্যের অ্যাকচুয়ালি কাজ কি, গুরুত্বটাকে আমাদেরকে জানতে হবে। কি যে খাদ্য উৎপাদন মানে কি, বিভিন্ন যে গাছপালা, শস্য, ফল, ফুল, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খাবার দরকার, সেইগুলোর জন্য আমরা যে তোমার খাবারগুলো খাই, তো সেইগুলোর জন্য আমাদের কি দরকার, খাদ্য উৎপাদন করা দরকার। নয়তো আমাদের কি হবে, আমাদের জীববৈচিত্র্য কি থাকবে না। তো তার জন্য যে তোমার ধরো মাছ, মাংস, দুধ, ডিম সবকিছু আমরা খাই, ঠিক আছে। তো সেই খাওয়ার জন্য আমাদের পশু পালন করা দরকার, আমাদের সবজির গাছ লাগানো দরকার, আমাদের সেটাকে ঠিকঠাক করা দরকার, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের খাবার উৎপাদন করা দরকার, রাইট। সেকেন্ড হচ্ছে আমাদের ড্রাগ ও ওষুধ প্রস্তুতি। ড্রাগ আর ওষুধ মানে আমাদের যে রোগ হচ্ছে, সেই রোগটা ঠিক করার জন্য আমাদের ওষুধ দরকার। সেই ওষুধটার জন্য আমরা কি করি, সেই যে আমরা সেখানেও কিন্তু আমাদের গাছের একটা ভূমিকা আছে। কি দেখো, মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। মরফিন, কুইনাইন, রেসারপিন, ভ্যাসিসিন প্রভৃতি উপকার বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। যেমন সর্পগন্ধার মূল থেকে রেসারপিন, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন, ধুত্রা গাছের পাতায় ও ফলে পাওয়া যায় ডাটুরিন, বাসক গাছের পাতায় পাওয়া যায় ভ্যাসিসিন। উপকারগুলি বিভিন্ন রোগে ব্যবহৃত হয়, যেমন কুইনাইন ম্যালেরিয়া রোগে, তারপর রেসারপিন উচ্চ রক্তচাপের ওষুধ, ডাটুরিন হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের রোগের ব্যাপার। কোন রোগের জন্য আমরা কোন ওষুধ ব্যবহার করি, ওষুধ মিন্স যে কোন গাছের, মানে অ্যাকচুয়ালি কুইনাইনটা, মানে যেটা কুইনাইন জিনিসটা আমরা পাচ্ছি, এটা কিসের জন্য, ম্যালেরিয়া রোগের জন্য। তারপর হচ্ছে রেসারপিন, এটা কিসের জন্য, উচ্চ রক্তচাপের জন্য। তাহলে এই জায়গাগুলো আমাদের দৈনন্দিন জীবনের, শুধু আমি বলছি না যে এক্সামে আসবে তাই, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। দেখো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এটা কিন্তু এটা আমি এই জন্য বলছি না যে আমার এটা পরীক্ষায় দেবে তার জন্য, এটা আমাদের তো দৈনন্দিন জীবনেও কাজে লাগানো উচিত, তাই না। আমাদের যখন অনেকের সমস্যা হবে, আমরা চট করে ডাক্তারখানায় চলে গেলাম, আমরা যদি নিজেরাই কিছু কিছু মানে জানতে পারি, নিজেরাই যদি কিছু কিছু জানি যে এটা করলে এটা ঠিক হয়ে যায়, তাহলে এটা আমাদেরও খুব গুরুত্বপূর্ণ। তো সেটার জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায় পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। কোন একটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ হলো খাদ্য শৃঙ্খলের বিঘ্ন ঘটায় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্ন ঘটা। মানে আমাদের দেখো যে তোমার খাদ্য শৃঙ্খলা ঠিক রাখার জন্য একে অপরকে খেয়ে কিন্তু বেঁচে আছে। পোকামাকড় যে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সাপকে যে তোমার পাখি খাচ্ছে, এই যে একটা ব্যাপার চলছে না, খাদ্য শৃঙ্খলা একে অপরকে, ও যদি আছে, ও বেঁচে আছে তো আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি তো ও বেঁচে আছে, একে অপরের সাথে ডিপেন্ডেন্ট, একে অপরের উপর, রাইট। তো এই জিনিসটা ঠিক রাখার জন্য কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের রক্ষা করা দরকার। এরকম আরো জলবায়ু নিয়ন্ত্রণ, অর্থনৈতিক গুরুত্ব, শিল্প সাহিত্য বিভিন্ন আছে, যেটা আমাদের আর আলোচনা করলাম না, যেহেতু ওখান থেকে কোয়েশ্চেন দেয় না। এবার দেখো এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন আছে। হটস্পট, এই হটস্পট কিন্তু যেটা নয়, যেটাতে হ্যাঁ তুই হটস্পট চালা আমি নেট নেবো, নয়। এই হটস্পট হচ্ছে সংরক্ষণ। কি সংরক্ষণ, প্রাণী সংরক্ষণ। কেমন, চলো দেখি। ফার্স্টে হচ্ছে যে জীববৈচিত্র্যের যে হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট। বিজ্ঞানী নরমান মায়ার্স 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পটের ধারণা উদ্ভাবন করেন। ইনি কিন্তু আমাদের পরিবেশের যে হটস্পট সেটার ধারণা উদ্ভাবন করেছেন, তুমি যে ফোনে হটস্পটটা ইউজ করো সেটার নয়। তিনি কি করেন, পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে, তাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাগুলিকে সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া উচিত। এই অর্থে তিনি হটস্পট কথাটি ব্যবহার করেন। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যাধিক সংখ্যক উদ্ভিদ প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয়। মানে বিজ্ঞানী দেখো, তাহলে ওই যে হটস্পট শব্দটি, ঠিক আছে, হটস্পট শব্দটি প্রথম কোন বিজ্ঞানী, তাহলে মানে কত খ্রিস্টাব্দের কোন বিজ্ঞানী নামকরণ করেন বা উদ্ভাবন করেন, সেটা হচ্ছে নরমান মায়ার্স। কত খ্রিস্টাব্দে, 1988। ওকে, এই হচ্ছে আমাদের বিজ্ঞানী যিনি হটস্পট শব্দটি উদ্ভাবন করেন। তিনি কি করেন, আমাদের
কয়েকটি হটস্পট করেন, কিছু জায়গা তৈরি করেন যেখানে নির্দিষ্ট প্রজাতির, যাতে তারা বিলুপ্ত না হয়, তাদেরকে সংরক্ষণ করেন, ছড়িয়ে ছিটিয়ে জিনিসটাকে এক জায়গায় গোছান যাতে সেটা না হারিয়ে যায়। ঠিক আছে, আমরা কি করি, ঘরের মধ্যে জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি আমরা খুঁজে পাই? অনেকেই পাই, মানে সেটা তাদের নিজস্ব টেকনিক। বাট আমি যদি ভালোভাবে বলতে যাই, তাহলে ঘরের মধ্যে আমরা যদি কোনো জিনিসগুলো গুছিয়ে রাখি তাহলে ইজিলি আমরা পাবো, সেটা আমরা হারিয়ে ফেলবো না, রাইট? কিন্তু যদি আমরা সেটাকে গুছিয়ে না রাখি তাহলে আমরা সেটা হারিয়ে ফেলবো। তো সেই গুছিয়ে রাখার কাজটা, আমাদের এই পরিবেশকে গুছিয়ে রাখার জন্য এই হটস্পট জিনিসটা উদ্ভাবন করেছেন কে? নরমান মায়ার্স। ঠিক আছে, তিনি কি করেন, তোমার সমগ্র পৃথিবীতে 34টি স্থল জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতবর্ষের 4টি হটস্পট রয়েছে, যেগুলো পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট, শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। ইটস দ্য কোয়েশ্চেনটা কি, আমাদের এই যে ভারতবর্ষে তোমার হটস্পট সংখ্যা কত? মানে আমাদের ইন্ডিয়াতে কটা? 4টি। তাহলে এই থেকে এটা থেকে কোয়েশ্চেন দেয়, তাহলে আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে হটস্পট সংখ্যা কটি? 4টি। ঠিক আছে, কি কি সেটা তোমরা দেখে নাও, পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট, শ্রীলঙ্কা, সুন্দরল্যান্ড। ওকে, হটস্পটের শর্ত কি কি? অঞ্চলটিতে জীবকুলের সংখ্যাধিক হতে হবে, বেশিরভাগ উদ্ভিদ প্রাণী, আঞ্চলিক এবং বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে, অঞ্চলের প্রতি প্রজাতির অধিক সংবেদনশীলতা থাকবে, জিনগত বৈশিষ্ট্য অধিক সংখ্যায় থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কিছু কিছু শর্ত, যেটা মেনটেন করার, মানে সেই জিনিসটা যদি ওই এলাকাতে থাকে তবেই কি হবে, হটস্পটটা সেখানে তৈরি হবে সেই জায়গাটা। এন্ডেমিক প্রজাতি কি? যে প্রজাতির উপস্থিতি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ সেই অঞ্চলের বাইরে তাদের কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না। একটা প্রজাতি, সেই প্রজাতিটা কিরকম, যে তাকে একটা নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায়, মানে সেই নির্দিষ্ট জায়গাতেই তাকে তার অস্তিত্ব থাকে, তার বাইরে তার কোনো অস্তিত্ব নেই, সেই যে প্রজাতি সেটাকেই বলা হচ্ছে তোমার এন্ডেমিক প্রজাতি। এরপর আসছে তাদের যে হটস্পট জায়গাগুলো। ঠিক আছে, সেখানে কি কি করা হয়েছে, আমাদের যে ভারতের 4টে হটস্পট বললাম, তো কি ফার্স্টে দেখো পূর্ব হিমালয়টা কিরকম, উচ্চতা মানে 1780 মিটার থেকে 3500 মিটার পর্যন্ত, অসংখ্য এন্ডেমিক প্রজাতির বাসস্থান, ভিন্ন প্রজাতির সপুষ্পক উদ্ভিদ, তারপর ম্যাগনোলিয়া, বেটুলা প্রভৃতি প্রাচীন গুপ্তজীবী উদ্ভিদের সংখ্যাধিক্য দেখা যায়। তাই এই স্থানটিকে মনে হয় যেন বিবর্তনের কেন্দ্রস্থল। মানে কি করছে, এই জিনিসগুলো আমাদের বিলুপ্ত কাছাকাছি, এগুলো বিলুপ্ত হয়ে যাবে। আজ থেকে কয়েক বছর পর দেখবে এগুলোর নাম আমরা জানিই না, কারণ যতই আমরা হটস্পটে যে সংরক্ষণ করে রাখি না কেন, আস্তে আস্তে এটা হারাবে। তো সেই হচ্ছে ব্যাপার, যে এখানে এগুলো সংরক্ষণ করা আছে। ইন্দো বার্মা হটস্পট, এখানে কি করা হয়, সাধু জলের কচ্ছপ প্রজাতি শুধুমাত্র এই অঞ্চলে পাওয়া যায়। মানে ওই অঞ্চলে যখন আমরা যদি সাধু জলের কচ্ছপ খুঁজি, তাহলে সেটা আমরা কোথায় পাবো? ইন্দো বার্মা অঞ্চলে। নেক্সট আসছে যে পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, এখানে কি কি হচ্ছে, বিভিন্ন তোমার উভচর, স্তন্যপায়ী, পক্ষীজাত প্রাণীগুলো এর মধ্যে এখানে পাওয়া যায়। সুন্দারল্যান্ড কি হচ্ছে, এটা হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত অঞ্চল। এখানে ঘন সিক্ত চিরহরিৎ প্রভৃতি রেন ফরেস্ট বনাঞ্চল, তীরবর্তী অঞ্চল এবং ম্যানগ্রোভ উদ্ভিদ। আমরা জানি যে ম্যানগ্রোভ উদ্ভিদ সম্পর্কে আমরা পড়েছি, ম্যানগ্রোভ উদ্ভিদের অরণ্য বর্তমান, এখানে বৃক্ষ, গুল্ম, রোহিণী এবং বিভিন্ন প্রজাতির মৎস্য, বিভিন্ন রকম গাছপালা এগুলো আছে। এই হচ্ছে ব্যাপার, আমি তোমাদেরকে বললাম যে 4টে আমাদের হটস্পট, আমি যতটা পড়লাম তার মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে, মানে হটস্পট সংক্রান্ত যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কোন বিজ্ঞানী, ঠিক আছে, তিনি, আর আরেকটা হচ্ছে যে ওই তোমার কটা হটস্পট ভারতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আছে জীববৈচিত্র্যের হ্রাস। দেখো, যখন আমি এর আগে জলদূষণ, শব্দদূষণ, বায়ুদূষণ পড়ালাম, তখনই কিন্তু আমি জিনিসটা পড়ে দিয়েছি। কেমন, এই যে বাসস্থান ধ্বংস, কেন ধ্বংস হচ্ছে আমাকে আশা করছি এটা বলতেই হবে না। শিকার ও চোরা শিকার, এটা দেখো আমি এই জায়গাটা একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের অনেক এক্সপেন্সিভ ব্যাগ, জুতো, এগুলো কিন্তু তোমার এইসব পশু পাখির চামড়া, তাদের যে তোমার দাঁত, বিভিন্ন রকম এগুলো ব্যবহার করা হয়। এবার এই জিনিসটা করা হয় বলেই কিন্তু এটার দাম এত বেশি। ঠিক আছে, তো সেটা কি করেন, বিভিন্ন যে শিকারী, পশু শিকার যারা করেন, তারা বনে জঙ্গলে যায়, পশু শিকার করে, তার ফলে কি হয়, পশুর যে হার সেটা তো কমে যাচ্ছে, তাই না? তো সেই জিনিসটা একটা হচ্ছে তোমার খুব খারাপ একটা জিনিস। অরণ্য ধ্বংস কি, এটা সম্পর্কেও বলেছি, গৃহ, কলকারখানা এসব নির্মাণের জন্য কি হচ্ছে, গাছপালা কেটে ফেলতে হচ্ছে। গাছপালা কেটে ফেলার ফলে কি হচ্ছে, আমাদের অরণ্যের ধ্বংস হচ্ছে। দূষণ, বায়ু দূষণ, জল দূষণ সম্পর্কে আর বলার কিছু নেই। প্রাকৃতিক দুর্যোগ, এই যে বিভিন্ন রকম খরা, বন্যা, এইসব যে হচ্ছে, এগুলোর ফলে আমাদের প্রাকৃতিক তো গাছপালা ভেঙে যাচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে, ফলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের খুব খারাপ একটা ব্যাপার হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন, এটা সবাই জানো যে বিশ্ব উষ্ণায়ন হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের
বিভিন্ন জলজ থেকে মানে আমাদের স্থলজ সমস্ত উদ্ভিদ প্রাণীদের ক্ষতি হচ্ছে। এই একটা ব্যাপার। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অবশ্যই অর্থনৈতিক বা অন্য কোনো কারণে বিদেশ থেকে নিয়ে আসা উদ্ভিদ প্রজাতি যেগুলির আমাদের দেশে জলবায়ুতে বংশবৃদ্ধি ও বিস্তার দ্রুত হয়েছে, তাদের জন্য অনেক স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে। ইয়েস, আমাদের অনেক কাজে এখন আমাদের যত উন্নত হচ্ছে তত কি হচ্ছে, বাইরে থেকে বিভিন্ন গাছপালা নিয়ে আসা হচ্ছে, সেগুলো আমাদের এই দেশে এসে লাগানো হচ্ছে, এবং যেখানে লাগানো হচ্ছে সেখানে আশেপাশের যে আমাদের দেশীয় যে উদ্ভিদ সেগুলোর কি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের এটাও কিন্তু একটা খারাপ দিক। এবার দেখো এখানে মেনলি সুন্দরবনের পরিবেশগত সমস্যা বলা হয়েছে। এবার সুন্দরবনের কি কি সমস্যা সেটা খুব একটা আমাদের জেনে কাজ নেই, এখান থেকে কোয়েশ্চেন দেয় না, তাও তোমাদেরকে আমি বলছি। দেখো, সুন্দরবনের প্রধান বনজ উদ্ভিদের মধ্যে রয়েছে প্রচুর সুন্দরী আছে বলেই সেই জায়গাটার নাম সুন্দরবন। মানে জানি না, আমি আমার নলেজ থেকে বললাম। গেওয়া, গরান, কেওড়া, ধুন্দল, তারপর শন, নলখাগড়া ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার ওখানে যে গাছগুলো আমরা মানে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলোর নাম। এবার হচ্ছে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্যের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, কেটো কচ্ছপ, সন্ধি কাছিম, ধুম তরুণাস্থি কাছিম, গিরগিটি, অজগর, এছাড়া কুমির, বিভিন্ন প্রজাতির পাখি, নীলগিরিমা, মাছরাঙা পাখি, মেছো হাঁস, সাদা মানিক, বহু মানে মানে যত একটা মানে দেখো সুন্দরবন ওটা তো একটা বন জঙ্গল, তাই না? তো সেখানে প্রাণী বেশি থাকবে, আমি এই ধরনের প্রাণীগুলো, তো সেগুলোর নামগুলোই বলা হয়েছে। ঠিক আছে, এবার দেখো আজকাল সুন্দরবন অঞ্চলে নানা রকম পরিবেশগত অসুবিধা সৃষ্টি হচ্ছে। সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস করা। দেখো, সমুদ্রের যে মাটি অতিরিক্ত লবণাক্ত, সেই লবণাক্তটাকে ঠিক রাখার জন্য কিন্তু সেখানে অনেক রকমের লবণাম্ব উদ্ভিদ লাগানো আছে, লবণাম্ব উদ্ভিদগুলো থাকে। তো সেইটা কি হচ্ছে নগরায়নের জন্য। নগরায়ন মিনস সেখানে আমি যদি একটা শহর গড়ে তুলি, তাহলে আমাকে সেখানে কি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে, বাড়ি তৈরি করতে হবে, গাড়ি তৈরি করতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, রাইট? তো সেগুলোর জন্য আমাদেরকে সেই গাছগুলো কাটা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, লবণাম্ব উদ্ভিদের ধ্বংস হচ্ছে এবং পরিবেশে সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য পালন করছে। এরপর দেখো যে এখানটাতে বলেছে বৈশিষ্ট্যগুলো, উদাহরণ পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান। এখানে দেখো, হ্যাঁ এখান থেকে কোশ্চেন গুলো আমাদের যদি জাতীয় উদ্যান, আমি ঠিক তোমার বলতে পারছি না, তবে একটা ইয়ারলি কোয়েশ্চেন আছে তোমার এই জাতীয় উদ্যানের এক্সাম্পল দাও, সেখানে হয়তো অপশন দেওয়া আছে, সেই অপশনের মধ্যে হয়তো তোমাকে একটা করতে হবে, যে এইরকম বলতে হবে যে কয়েকটি জাতীয় উদ্যানের মধ্যে ফার্স্ট হয়তো বলে দিল যে গরুমারা, তারপর জলদাপাড়া, তারপর করবেট। মেনলি করবেটটা কিন্তু অপশনে খুব দেয় এই জিনিসটা। তো আমি বলছি না যে ওগুলো দেবে না, দেবে, কিন্তু কোয়েশ্চেনটা আমি এটা বললাম। আমি দেখো হুবহু তোমাদেরকে কোয়েশ্চেন আমি আগেও বলেছি যে একদম অ্যাজ ইউজুয়াল সেম কোয়েশ্চেন দেবে না, কিন্তু ব্যাপারটা কি যে একটা কিছুর এক্সাম্পল বহুত কিছু হয়, তাই না? আমার এই যে জাতীয় উদ্যানের উদাহরণ যদি আমি বলি 5টা 10টা হতে পারে, তো এবার তার মধ্যে আমাদেরকে কি করতে হবে, মোটামুটি সবগুলোই মনে রাখতে হবে, তাহলে আমাদের যখন অপশন দেবে তখন আমাদের সেই অ্যান্সারটা করতে ইজি হবে। এই একটা ব্যাপার। তোর অভয়ারণ্য, এখান থেকে বৈশিষ্ট্য কিছু দেখতে হবে না, জাস্ট জাতীয় উদ্যানের এক্সাম্পল। অভয়ারণ্যের মধ্যে কি কি বলেছে, এই যে বেথুয়া দৌড়ি, তারপর হচ্ছে তোমার চিল্কা হ্রদ, যেগুলো বলেছে এগুলো মনে রাখতে হবে। তারপর আছে তোমার সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনাঞ্চল থেকে খুব একটা দেয় না। বায়োস্ফিয়ার রিজার্ভ, হ্যাঁ এটা কিন্তু একটা ভালো, যে নিম্নলিখিত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের এক্সাম্পল, এটা কিন্তু দেয়। তারপর তোমার হচ্ছে দেখো এখানে কি বলেছে যে তোমার একটা সংস্থা ইউনেস্কো, ইউএনইএসসিও, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এখান থেকে তোমার কি হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তার যে এক্সাম্পল গুলো আমি যেমন দেখি যে সুন্দরবন, তারপর অসমের মানুষ, ওড়িশার শিমলিপাল। দেখো এবার পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা এটা মনে রাখতে হবে, কিন্তু এই যে সুন্দরবন, মানুষ, শিমলিপাল, তারপর নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, এই দেখো, তাহলে এটা একটা মেইন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে আমাদের কোয়েশ্চেন দিতে পারে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি পাচ্ছি, যে ভারতের যে তোমার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা কি, সেটা হচ্ছে নীলগিরি। কি, নীলগিরি। এই হচ্ছে ব্যাপার। এবার সংরক্ষিত প্রাণী, এগুলো তো হলোই। বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চল, এগুলো দেখার কিছু নেই। এখানে দেখো আমি যেগুলো বললাম, দেখো অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাম, বললাম তো এগুলো জাস্ট এই যে এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা দেখবে। এবার হচ্ছে এরপর আসছি এক্স সিটু সংরক্ষণ আর তোমার ইন সিটু সংরক্ষণ কাকে বলে, হু কেয়ারস, দরকার নেই জানার, জাস্ট এক্সাম্পল। এক্স সিটু সংরক্ষণের এক্সাম্পল কি কি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। এই যে বোটানিক্যাল গার্ডেন, তো এটা কিন্তু দেয় যে বোটানিক্যাল গার্ডেনটা কি, এক্স সিটু সংরক্ষণ না ইন সিটু সংরক্ষণ, তো সেটা হচ্ছে ব্যাপার। বা বায়োস্ফিয়ার রিজার্ভ যেমনটা এক্সাম্পল দিতে পারে। তারপর হচ্ছে তোমার
এগুলো সম্পর্কে ডিটেইলে আমাদের জানার দরকার নেই। ক্রায়ো সংরক্ষণের এক্সাম্পলে দেখো, ক্রায়ো সংরক্ষণ বলতে গেলে 0°C নিচে যে তোমার সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় তোমার ক্রায়ো সংরক্ষণ। এর এক্সাম্পলের মধ্যে কি কি পড়ছে মানে তোমার বলে দিয়েছে। এটার কারণ কি কি হয়? কৃষি, মিষ্টি জলের সংকট, দূষণ, খাদ্যের সংকট, ভারসাম্যের ব্যাঘাত, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, বিভিন্ন রকম আমাদের প্রবলেম দেখা দেয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার জীববৈচিত্র্যের সংরক্ষণ, জীববৈচিত্র্যের সংরক্ষণের মধ্যে এক্সিটু সংরক্ষণটা দেখলাম। এক্সিটু সংরক্ষণের এক্সাম্পলে কি ছিল? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, এই তিনটে হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ছে জাতীয় উদ্যান, তারপর হচ্ছে তোমার জাতীয় উদ্যান। এবার জাতীয় উদ্যান আর বোটানিক্যাল গার্ডেন, এর মধ্যে জাতীয় উদ্যানটা হচ্ছে তোমার এক্সিটু সংরক্ষণ, আর তারপর বোটানিক্যাল গার্ডেন হচ্ছে মানে বোটানিক্যাল গার্ডেনটা এক্সিটু সংরক্ষণ, আর জাতীয় উদ্যানটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আমি নিজেই গুলিয়ে যাচ্ছি, তোমাদের না গুলালেই হলো। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আছে যে জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআর এর ভূমিকা। দেখো এটা এখান থেকে কিছু নেই তোমাদের পড়ার মতো, কারণ এখান থেকে কোয়েশ্চেন দেয় না। কোয়েশ্চেন যেগুলো দেয় আমি বলে দিলাম। আর এটা বলেছি ভারতের কিছু বিপন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি মানে যেগুলো আমাদের বিপন্ন হতে চলেছে, এইখানটা একটু দেখে রাখতে পারো, কারণ এটা দিতে পারে যে বিপন্ন উদ্ভিদের প্রজাতি সর্পগন্ধা, ঘৃতকুমারী, সূর্য শিশির, কলচিকাম, কলসপত্রী, এগুলো। দেখো এই নামগুলো শুনেই আমরা এখন বুঝতে পারছি কই এগুলো তো আমরা দেখিনি, কারণ দেখবে কি করে, এগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। স্তন্যপায়ীর মধ্যে কি কি আছে? ভারতীয় বাঘ, একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, কালো চিতা, রেড পান্ডা, নীলগিরি হনুমান ইত্যাদি। পাখির মধ্যে ময়ূর, সারস, ঈগল ইত্যাদি। সরীসৃপের মধ্যে কুমির, সামুদ্রিক কচ্ছপ, ঘড়িয়াল, হিমালয়ান, সালমান্ডার ইত্যাদি। দেখো এই জায়গাগুলো দেখে বুঝতে পারছো যে আমাদের ঠিক কি কি প্রাণী আমাদের হারাতে চলেছি আমরা, বা হারিয়ে ফেলেছি অলরেডি, আমরা অনেকেই দেখিনি। ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ। এখানে দেখো, এখান থেকে আমি তোমাদেরকে কি বলবো, বলার তো কিছুই নেই, কারণ এখান থেকে সেরকম কোশ্চেন দেয় না খুব একটা। যে বাঘ, গন্ডার, এখানে প্রত্যেকটা প্রাণীর নামগুলো দেওয়া আছে, যেগুলো তোমার বলা আছে যে তোমার ধরো কত খ্রিস্টাব্দে বাঘের সংখ্যা ছিল এত, তারপর আস্তে আস্তে কমে গেল, এই ব্যাপারগুলো। এগুলো তোমাদেরকে আশা করছি তোমাদের কোনো কাজে লাগবে না, সো আমি এখান থেকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ, এবার হচ্ছে কুমির, যে তোমার বিলুপ্ত প্রায় প্রজাতি সেগুলোর নাম, ঠিক আছে। ওকে, এবার এখান থেকে যদি কোনো কোশ্চেন দেয় সেটা আমরা কোশ্চেন প্র্যাকটিসের সময় দেখে নেব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে তোমার যে আমাদের বিভিন্ন যে প্রজেক্ট, আমরা বাঘ সংরক্ষণের জন্য যে একটা প্রজেক্ট চালনা করব কি, তার যে স্থান সেগুলো বলা আছে, তো এখান থেকেও কোশ্চেন দেয় না। এবার তোমরা ওভারঅল এই চ্যাপ্টারটা যেটুকু পড়ালাম সেখান থেকে কি বললাম দেখো, গুণে কোশ্চেন আসবে। বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটা কি, সেটা হচ্ছে ওই যে নীলগিরি। তারপর এক্সিটু ইনসিটু সংরক্ষণের এক্সাম্পল, অ্যান্ড তোমার কি বললাম, এই আর ওই যে জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, মানে যেগুলো আমি টুকটাক বলে দিলাম জাতীয় উদ্যানের এক্সাম্পল গুলো, ব্যাস এইটুকুই। আর এখান থেকে কিচ্ছু দেয় না, হাতে গুনে কটা কোয়েশ্চেন। ফার্স্ট টপিক থেকেও আমি বলে দিয়েছি, এটা থেকেও বলে দিয়েছি। তাহলে চ্যাপ্টার যতই বড় লাগুক এতটা ঘাবড়ানোর কিছু নেই, এগুলো খুব ইজি অ্যান্ড ইজিয়েস্ট টপিক। তো তোমরা কি করবে, এই চ্যাপ্টারটা আমি তো আজকে কমপ্লিট করে দিলাম, চ্যাপ্টারটা তোমরা পড়বে, কোয়েশ্চেন তো আমি প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, তোমরা আস্তে আস্তে তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে আরো ভালোভাবে। এরপর দেখো আমাদের ওভারঅল চ্যাপ্টার তথা পুরো বইটা আজকে কমপ্লিট হলো, তো তোমরাও একটু রিলিফ পেলে, আমিও পেলাম। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো দেখো এখানে আমাদের কোয়েশ্চেন টুকটাক আছে, আমরা কোয়েশ্চেন গুলো তো আস্তে আস্তে তোমাদেরকে প্র্যাকটিস করাবোই। তো টপিক ওয়াইজ তোমরা ভালোভাবে ক্লাসগুলো দেখবে। আর আজকে তাহলে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। কোয়েশ্চেন যেহেতু আর কিছু নেই, বুঝতেই পারছো খুব ইজি একটা ব্যাপার। তো নেক্সট দিন আমরা কিছু একটা স্টার্ট করব, সেটা এখন যেহেতু রেডি নয় তো আমি বলতে পারছি না। তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, তো তোমরা জাস্ট দুটো টপিক দেখো, একটা চ্যাপ্টারের উপর জাস্ট দুটো টপিক, তো আশা করছি এটা করতে তোমাদের খুব একটা কষ্ট হবে না। তো এটা ভালোভাবে করো আর ভালোভাবে ক্লাসগুলো দেখো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানিও, আর ডেইলি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আর তোমরা অনেকেই আমাকে মনে করাও, তার জন্য থ্যাংক ইউ। আমি তোমাদেরকে কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করাবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো।